আয়তন এবং জনসংখ্যাতে পঞ্চম বৃহত্তম রাজ্য অন্ধ্রপ্রদেশ। পূর্বে আত্রেয় ব্রাহ্মণ্য সম্প্রদায় বাস করত আজকের অন্ধ্রে। সম্ভবত আত্রেয় থেকে অন্ধ্রের নামকরণ। রাজধানী অমরাবতী হলেও ভ্রমণার্থীদের কাছে ভাইজ্যাগ বা বিশাখাপত্তনম বেশি জনপ্রিয়। গত বছর ভ্রমণার্থীর সংখ্যা ছিল 1,70,00,000। আজকের ভিডিও তাদের জন্য যারা আগামী দিনে বিশাখাপত্তনম যেতে চান। আজকের ভিডিওতে থাকবে ভাইজ্যাগ, আরাকু এবং জগদলপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। যদি জগদলপুর না গিয়ে শুধু ভাইজ্যাগ আর আরাকু ঘুরতে চান, তারও তথ্য থাকবে এই ভিডিওতে। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় বাঙালি খাবার খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, থাকবে সমস্ত তথ্য। এই ভিডিও দেখলে ট্যুর অপারেটরের অতিরিক্ত পয়সা আপনাদেরকে দিতে হবে না। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। আট রাত্রি 9 দিনে কিভাবে ভাইজ্যাগ, আরাকু, জগদলপুর ঘুরে দেখবেন। প্রথম দিন হাওড়া বা সাঁতরাগাছি থেকে বিভিন্ন ট্রেন বিশাখাপত্তনম পৌঁছায়। সেই সমস্ত ট্রেনের যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন বিশাখাপত্তনম। আমি এখানে সমস্ত ট্রেনের সময়সূচি দিয়ে রাখলাম, অ্যাভারেজ একটা ভাড়াও আমি দিয়ে রাখলাম। এই ভাড়া দিয়ে টিকিট কেটেই আপনাদেরকে যেতে হবে বিশাখাপত্তনম স্টেশন। তবে চেষ্টা করবেন প্রথম দিন ভোরবেলা বিশাখাপত্তনম নামার জন্য। স্টেশন থেকে বাইরে বেরোলেই প্রথমেই সামনে দেখবেন প্রিপেড অটো স্ট্যান্ড। সেখান থেকে 150 টাকায় অটো করে চলে আসুন রামকৃষ্ণ বিচের কাছে। পূর্ব নির্ধারিত হোটেল যদি করা থাকে সেখানে চলে যান, অথবা গিয়ে হোটেল খুঁজে নিন এই আরকে বিচ বা রামকৃষ্ণ বিচের আশেপাশে। তারপর ঝটপট ফ্রেশ হয়ে নিন, ব্রেকফাস্ট সেরে নিয়ে গাড়িকে ফোন করেই বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই চলে আসুন সীমাচলম মন্দির। সীমাচলম অর্থাৎ সিংহের পাহাড়। বিশাখাপত্তনম থেকে 16 কিমি দূরে 244 মিটার উচ্চে কৈলাস পাহাড়ে 13 শতকের নৃসিংহদেবের মন্দিরের জন্য সীমাচলমের প্রসিদ্ধি। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার মানব ও বরাহের সমন্বয়ে মানবরূপী এই নৃসিংহদেব। এরপর চলে আসুন কৈলাসগিরি। এখানে এলে অবশ্যই করে রোপওয়েতে চড়বেন। উপর থেকে ভাইজ্যাগ শহর এবং বঙ্গোপসাগরের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। রোপওয়েতে দুদিক দিয়েই চড়া যায়। আপনারা চাইলে রাউন্ড ট্রিপ করে নিতে পারেন, তবে উচিত হবে নিচের থেকে রোপওয়ে চড়ে উপরে চলে আসুন এবং গাড়িকে বলুন উপরে গিয়ে আপনাদের জন্য অপেক্ষা করতে। এখানে পার্কটি ভালো করে ঘুরে দেখবেন এবং অবশ্যই করে টাইটানিক ভিউ পয়েন্টটা ঘুরে দেখবেন, যেখান থেকে নিচের বঙ্গোপসাগরের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। চাইলে টয় ট্রেনে একবার চড়ে পুরো পার্কটা প্রদক্ষিণ করে নিতে পারেন। এখানে রোপওয়ে টাইমিং এবং টিকিটের দাম সমস্তটাই দেয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। এরপর চলে আসুন টেনেটি পার্ক। রাস্তার একদম পাশে এই টেনেটি পার্ক। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না, কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লাগে। তো এই পার্কে ঢোকার সাথে সাথেই দেখবেন সবুজে মোড়া পার্ক, সুন্দর করে সাজানো গোছানো, আর ওপর থেকে নিচে সমুদ্র পর্যন্ত একটা সিঁড়ি নেমে গিয়েছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নামলে সামনে এই রকম বিস্তৃত সমুদ্র আপনার সামনে ধরা দেবে, যেখানে পাথর এবং পাহাড়ের সংমিশ্রণ ঘটেছে। এরপরই চলে আসুন ভীমলি বিচ। এটাও একদম রাস্তার পাশে। সমস্ত বিচগুলোই প্রায় একই রকম, কিন্তু এই সমস্ত জায়গার প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে ফটো সেশনও করতে পারেন। প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে, সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো। সেই জায়গাগুলোতে ঘুরে নিতে পারেন। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা রকমভাবে সাজানো। আর তারপরেই আমরা চলে এলাম থোতলাকোন্ডা। আপনারা অবশ্যই করে এই বৌদ্ধ বিহারে কিন্তু অবশ্যই আসবেন। এটা একটা এখানকার ঐতিহাসিক জায়গা, যেখানে আসলে এখানে বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের মানুষগুলোর ইতিহাস জানতে পারবেন। তারপরে সেখান থেকে বেরিয়ে বাঁদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সামনে আসলেই আসবে এই পার্কটা, যেটার নাম হচ্ছে থোদলাকোন্ডা ভিউ পয়েন্ট। এই উপর থেকে নিচে মাছ ধরার জেলে নৌকাদের যে রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবে, সেটা অনেক দিন মনে থাকবে।
তারপর ফেরার রাস্তা ধরুন আর চলে আসুন এই সব থেকে সুন্দর যে সাজানো গোছানো যে বিচ বিশাখাপত্তনমের সেই জায়গায়, সেটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। এই জায়গায় আপনারা চাইলে স্নানও করতে পারেন। এখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থা থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া খাবারের দোকান, থাকার হোটেল সব কিছুর ব্যবস্থা এখানে আছে। এছাড়াও আপনারা চাইলে বেশ কিছু রাইডও এখান থেকে চড়ে নিতে পারেন। সন্ধ্যার সময় এই ঋষিকোন্ডা বিচ কিন্তু আরও মায়াবী হয়ে ওঠে এবং সবথেকে বেশি পর্যটকদের ভিড় কিন্তু এই বিচেই আপনারা দেখতে পাবেন। আজকের মতো ঘোরা শেষ, তাই ড্রাইভার দাদাকে বলুন সাবমেরিন মিউজিয়ামের সামনে নামিয়ে দিতে। আর ঠিক এই সাবমেরিন মিউজিয়ামের সামনেই রয়েছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। তাই প্রথমেই আমরা সেখানে ঢুকে পড়লাম। এই মিউজিয়াম সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটা দিন খোলা থাকে দুপুর 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত, এবং রবিবার সকাল 10টা থেকে 12:30, এবং তারপর লাঞ্চ ব্রেকের পর আবার 2টো থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি 70 টাকা, চিলড্রেনদের জন্য 40 টাকা। এরপর চলে এলাম আমরা সাবমেরিন। পায়ে পায়ে দেখে নিন রাশিয়া নির্মিত ভারতের প্রথম সাবমেরিন কুরসুরা। হাতে সময় থাকলে আরকে বিচ বাস স্ট্যান্ডের কাছে দেখে নিতে পারেন মৎস্যদর্শিনী অ্যাকোরিয়াম। ক্যামেরার জন্য টিকিট ভাড়া 20 টাকা, আর 5 বছরের ওপরে 10 বছর পর্যন্ত যে কোনো বাচ্চার হচ্ছে 20 টাকা, আর অ্যাডাল্ট যারা তাদের জন্য 50 টাকা করে টিকিট পড়লো। এই অ্যাকোরিয়াম সপ্তাহের 7 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই অ্যাকোরিয়াম দেখার পর আপনারা হোটেল থেকে খাওয়া দাওয়া করে রাত্রি কাটিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে। অটো ভাড়া পড়বে 200 টাকা। এখান থেকেই আপনাদের সকাল 6:45 বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস নিয়ে চলে যাবে জগদলপুর। কোন কোচের কি ভাড়া এখানে সমস্ত ডিটেলটা দেওয়া রয়েছে। যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। ট্রেনটি বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে যখন এগিয়ে চলবে, চারিদিকের সৌন্দর্য আপনার মন ভরিয়ে তুলবে। এই ট্রেন আরাকু পৌঁছায় সকাল 10:55-তে। যারা জগদলপুর না গিয়ে শুধু ভাইজ্যাক ও আরাকু ঘুরতে চান, তারা আরাকু পৌঁছে 3000 থেকে 3500 টাকায় গাড়ি বুক করে আরাকু সাইট সিন করে বিকালে বোরাগুহালু স্টেশন থেকে ট্রেনে ফিরতে পারেন ভাইজ্যাক। এই ট্রেনে যারা আমাদের মতো জগদলপুর যাবেন, তারা কোরাপুট স্টেশনে পৌঁছবেন দুপুর 1:20। এই স্টেশনে আপনারা সবজি ভাত প্যাকেট করে কিনতে পারবেন, যার দাম পড়বে 70 টাকা। এখানে আপনারা জলও পেয়ে যাবেন। তবে এই ট্রেনে প্রচুর লেট করে, তাই সাথে খাবার এবং জল রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। এই ট্রেন জগদলপুরে দাঁড়ায় মাত্র 5 মিনিট, তাই আগে ভাগে লাগেজ নিয়ে গেটের সামনে চলে যান। স্টেশনের বাইরে থেকে 150 টাকায় অটো রিজার্ভ করে চলে আসুন বাস স্ট্যান্ড। এখানে বিভিন্ন মানের হোটেল আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা আমাদের মতো গোলবাজার চত্বরেও থাকতে পারেন। আমরা ছিলাম হোটেল জগদম্বা ইন। কন্ট্যাক্ট নাম্বার 9525325449। এখানে আপনারা নন এসির রুম 800 থেকে 900 টাকায় পেয়ে যাবেন, এবং এসি রুমের ভাড়া 1100 থেকে 1200 টাকা। ডে 4। আজ জগদলপুরের আশেপাশে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার দিন, কিন্তু তার জন্য প্রয়োজন গাড়ি, আর গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন তিওয়ারি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে গাড়ি বুক করে নিতে পারেন। প্রথমেই চলে আসুন মা দন্তেশ্বরী মন্দির। ঠিক এর পাশেই আছে বস্তার রাজবাড়ি। মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত। সপ্তাহের 7 দিনই মন্দির খোলা থাকে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতর থেকে আমি দেখাতে পারলাম না। এখানে একটি ছবি আপনাদের জন্য আমি আপলোড করে দিলাম, ভিতরে এই মূর্তি। এছাড়াও এখানে আরও একটি দন্তেশ্বরী মায়ের মন্দির রয়েছে। এই হলো অরিজিনাল মন্দির, যেটি 52তম শক্তিপীঠ হিসাবে পরিচিত। মন্দিরের সামনে থেকে সস্তায় ব্রেকফাস্ট করে নিন, তারপর বেরিয়ে পড়ুন বাকি জায়গাগুলোর উদ্দেশ্যে। এরপরেই এসে পৌঁছাবেন দলপত সাগর। সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, চারিদিকটা জলাশয় দিয়ে ঘেরা, এবং এখানে আগে প্যাডেল বোর্ডের ব্যবস্থা ছিল, যদিও এখন সে ব্যবস্থা আর নেই। এখানে আমি টাইমিংটা দিয়ে রাখলাম, এই টাইমিং দেখেই আপনারা এখানে চলে আসতে পারেন। এরপর চলে এলাম বালাজি কল্যাণ টেম্পল। এই মন্দিরের মধ্যেও ছবি তোলা নিষেধ ছিল, তাই বাইরে থেকে যতটুকু পারলাম ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই জায়গাটাও অবশ্যই করে আপনারা ঘুরে দেখবেন। এরপর চলে আসুন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মিউজিয়ামে। আদিবাসী মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসে সমৃদ্ধ এই মিউজিয়াম।
এই মিউজিয়াম সোমবার ছাড়া সব দিন সকালে 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি যা আছে সমস্তটাই আমি এখানে তুলে ধরলাম। আদিবাসী জীবনযাপনের ওপর যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই জায়গা কিন্তু আপনার জন্য স্বর্গ। তারপর গাড়ি নিয়ে চলুন পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু যাওয়ার রাস্তায় অবশ্যই করে লাঞ্চের খাবারের অর্ডারটা দিয়ে তারপরেই পরবর্তী জায়গার দিকে এগিয়ে চলুন। এই হচ্ছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। এর মধ্যে যাওয়ার জন্য কিন্তু সকাল সকাল আসতে হবে। এটা আরেকটা দিনের ট্রিপ, এখানে 2.5 থেকে 3 ঘন্টা আপনার সময় লাগবে। এরপর আমরা চলে এলাম তীরথগড় ওয়াটারফলের উদ্দেশ্যে। এই হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে গিয়ে এর আলাদা রূপ দেখতে পাবেন। 3টি ধাপে এর সৌন্দর্য 3 রকম। যদি পায়ের সমস্যা থাকে তাহলে অবশ্যই করে নিচে যাওয়ার চিন্তাভাবনা করবেন না। মাঝখানে যে জায়গাটা, এই যে জায়গাটা, এখান থেকেই দেখে আবার ফিরে আসতে পারেন আপনারা। জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর। এছাড়াও একদম উপরে যেখান থেকে ঝর্ণার জলটা তৈরি হচ্ছে সেই জায়গাটাও অবশ্যই করে ঘুরে দেখবেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগবে। এখানে এন্ট্রি ফি 50 টাকা। যদি বড় গ্রুপে থাকেন ড্রাইভারকে বললে অনেকটা সস্তায় ওনারা করে দেন। তারপর আমরা পূর্ব নির্ধারিত হোটেলে চলে আসি এবং সেখানে এসে লাঞ্চ সেরে নিই, এবং সেরে নেওয়ার পর তারপর আমরা এখান থেকে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে পড়ব। এই হলো ঋতু ধাবা, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাবারের গুণগত মান কিন্তু খুবই ভালো ছিল। এরপর আমরা চলে আসি চিত্রকূট ওয়াটারফল। এটাই হলো এই জগদলপুরের মূল আকর্ষণ। বর্ষার সময় এর রূপ কিন্তু আরও মোহময়ী হয়ে ওঠে। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নেমে যেতে হয়, সেখান থেকে বোটিং করে নিতে পারেন। কিন্তু এই বোটিং বর্ষাকালে বন্ধ থাকে, তাই অবশ্যই করে গরমের সময় আসলে বোটিংটা করতে মিস করবেন না। এরপর চলে এলাম দন্তেশ্বরী কালী মন্দিরের পাশে অবস্থিত এই রাজ প্যালেস, অর্থাৎ বস্তার রাজ প্যালেসে। আহামরি দেখার মতো ভিতরে কিছুই নেই, আসবাবপত্রও কিচ্ছু নেই, অল্প কয়েকটা জিনিস দিয়ে সাজানো, তবে এক্সপিরিয়েন্স করার জন্য ভিতরে গিয়েছিলাম আমরা। এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই, আই কার্ড শো করিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, এবং এটি কিন্তু রবিবার করে বন্ধ থাকে। এর পরের দিন আপনারা চলে আসুন জগদলপুর ছেড়ে আরাকুর উদ্দেশ্যে। জগদলপুর থেকে সকাল 9:55 কিরান্ডুল এক্সপ্রেস ধরে চলে আসুন বিকেলের মধ্যে আরাকু স্টেশন। আরাকু স্টেশনে এসে আরাকু স্টেশনের বাইরে বেরোলেই দেখবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। সেখান থেকে পরবর্তী দিনের ট্যুরের জন্য গাড়ি বুক করে ফেলুন। গাড়ি ভাড়া পড়বে 3,500 টাকা, 7 সিটার গাড়ি। বড় গাড়ি হলে তার ভাড়া সিট অনুপাতে বাড়বে। তারপর চলে আসুন বাজার এরিয়া যে কোনো একটা হোটেলে। সেখানে চাইলে রাত্রিবেলা আপনারা ক্যাম্প ফায়ার করতে পারেন আমাদের মতো। আমরা দারুণ মজা করেছিলাম। আপনারা চাইলেও ক্যাম্প ফায়ার 500 টাকা করে একটি করে কাঠের বোরা নেয়, সেক্ষেত্রে সেইভাবে এনজয় করতে পারেন। এখানে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের ভাড়া নিয়েছিল নন এসি রুম 800 টাকা, আর এসি রুম নিয়েছিল 1100 টাকা করে। এই হলো রুম, আর এই হলো গ্রিন ভ্যালি হোটেল আমরা যেখানে উঠেছিলাম। 6 নম্বর দিনের শুরুতেই চলে আসুন ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 60 টাকা, আর চিলড্রেন 5 বছর থেকে 10 বছরের 30 টাকা। টিকিট কেটে সকাল সকাল মিউজিয়ামে ঢুকে পড়ুন। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা কিছু ফ্রিতে এবং কিছু টিকিটের বিনিময়ে অ্যাক্টিভিটি করে নিতে পারেন। দারুণ দারুণ স্ট্যাচু দিয়ে সাজানো ট্রাইবাল জীবনকে সুন্দরভাবে প্রতিফলিত করা হয়েছে বিভিন্ন মিউজিয়ামের মাধ্যমে। জায়গাটা ঘুরে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। মিউজিয়াম ঘুরে মিউজিয়ামের সামনে প্রচুর দোকান আছে, সেখান থেকে ব্রেকফাস্ট সেরে নিন। তারপর চলে আসুন কফি মিউজিয়ামে। এখানে কফি কিভাবে প্রিপারেশন হয় সেটাকে মিউজিয়ামে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং এখানে আপনারা চাইলে কেনাকাটাও সেরে নিতে পারেন অনেক কম দামে। কফি থেকে তৈরি করা বিভিন্ন রকম জিনিসপত্র এবং কফি টেস্টও করে দেখতে পারেন। এখানকার কফি কিন্তু বেশ সুন্দর। মিউজিয়ামটা ঘুরে দেখতে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তারপর সেখান থেকে গাড়ি ছুটে চলল পাহাড়ের উদ্দেশ্যে। গিয়ে পৌঁছালাম কফি প্ল্যান্টেশন। রাস্তার পাশে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম কফি গার্ডেনের মধ্যে। সেখানে কফি গার্ডেনের সাথে সাথে বড় গাছগুলোর গায়েতে রয়েছে গোলমরিচের গাছ, সেগুলোও চাক্ষুষ করলাম অনেকক্ষণ ধরে। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনারা চাইলে অনেক কম দামে এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। তারপরে চলে এলাম পরবর্তী জায়গায়,
রাস্তার পাশে সুন্দর একটা ঝুলন্ত জায়গা, নাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট। দুর্দান্ত জায়গা। অনন্তগিরি ওয়াটারফলের সামনে এসে দাঁড়ালাম। এখানে গাড়ি পার্কিং চার্জ 10 টাকা করে নিল প্রত্যেকটা গাড়ি, 10-20 টাকা দুজনের। অনন্তগিরি ওয়াটারফল যাওয়ার রাস্তায় পড়বে, কিন্তু এই জায়গায় তেমন দেখার কিছু নেই। এখানে যে ওয়াটারফলটা রয়েছে সেটা বর্ষাকাল ছাড়া একদমই ভালো লাগবে না। তারপর আমরা আস্তে আস্তে চলে এলাম লাঞ্চের জন্য। আমরা এই হোটেলটাতে লাঞ্চ করেছিলাম, যেখান থেকে নিয়ে নিয়েছিলাম আরাকুর স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি। দুর্দান্ত টেস্ট ছিল। 900 টাকা করে একটি বাম্বু, এবং সেই বাম্বুতে 3 প্লেট করে বিরিয়ানি থাকে। চিকেনের পরিমাণ ছোট হলেও রাইসের পরিমাণ ঠিকঠাকই ছিল। খাওয়া শেষ করে চলে গেলাম বোরা কেভসে। সেখানে একটু হেঁটে ওপরে যেতেই দেখলাম জিপ লাইনিং। 500 টাকা করে পার হেডে জিপ লাইনিং চাইলে এখানে করে নিতে পারেন, বেশ অ্যাডভেঞ্চারাস। আমাদের বেশ কয়েকজন কিন্তু জিপ লাইনিং করে নিয়েছি। একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এই তারের মাধ্যমে ঝুলে ঝুলে যাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু দারুণ। বোরা গুহালুতে ঢোকার জন্য এই হলো টিকিটের লিস্ট। আপনারা এই টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারেন। অনেকখানি সিঁড়ি ভাঙতে হয়, তাই হাঁটুর সমস্যা থাকলে অবশ্যই করে অ্যাভয়েড করুন। আর যারা যাচ্ছেন তারা অবশ্যই করে সাথে জল এবং একটু চুইংগাম রাখলে ভালো হয়। আমরা যে গাড়িতে করে ঘুরেছি তার ডিটেল এখানে দিয়ে রাখলাম। हम अरकू का है, ट्रैवल ड्राइवर है। हमारा नाम शंकर है। ओके। हमारा गाड़ी नंबर 8033 गाड़ी नंबर है। ओके। अरकू में जब भी हमारा साथ मिलना है, हमारा फ़ोन नंबर हम बता रहे हैं, नंबर बता दीजिए। 6305296945 मेरा नंबर है। ओके। अगर कभी भी कोई ना कोई आना है, अरकू में टूर करना है, हमको फ़ोन करो। पहले आपको सब कुछ अरेंजमेंट करके आपको इधर घुमाएंगे। আমরা বাজেট ট্রিপ করেছি, তাই বোরা গুহালু স্টেশন থেকে আমরা বিকেলবেলা ট্রেন ধরে রাত 8:30টার সময় ভাইজ্যাক পৌঁছে গিয়েছিলাম। আপনারা চাইলে যে গাড়িতে করে সাইট সিন করেছেন সেই গাড়িকে এক্সট্রা পয়সা দিয়ে চলে আসতে পারেন বিশাখাপত্তনম আপনাদের নিজস্ব হোটেলে। এটা ডিপেন্ড করছে আপনারা কিভাবে ঘুরতে চাইছেন তার উপর। বোরা গুহালু থেকে ট্রেনের টিকিটের ভাড়া এখানে সমস্তটাই দেয়া রইল, আপনারা দেখে নিন। সপ্তম দিন সকালে আপনারা চাইলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। আজকের ভাইজ্যাকের অন্য দিকটা দেখার সময়। সমুদ্রের গা ধরে রাস্তা বেয়ে আস্তে আস্তে এগিয়ে চলুন আজকের গন্তব্যগুলোর দিকে। প্রথমেই গিয়ে পৌঁছান ফিশিং হারবার। এখানে বিভিন্ন রকমের মাছ আপনারা চাক্ষুষ করতে পারেন, এবং এর সাথে সাথে দেখে নিতে পারেন রাস্তার পাশে শুকোতে দেওয়া বিভিন্ন রকমের মাছ। বীভৎস বড় একটা পোর্ট এরিয়া, সেখানে বিভিন্ন রকমের নৌকা থেকে শুরু করে জাহাজ সমস্ত কিছুই চাক্ষুষ করতে পারেন। জেলে নৌকাগুলো এত অপূর্বভাবে সাজানো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তাই দেখতে দেখতে এগিয়ে চললাম। বেশ খানিকটা রাস্তা কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে। ফিশিং হারবারে বোটিং পয়েন্ট, একদম শেষের দিকে বোটিং পয়েন্ট। এই হচ্ছে কাউন্টার। 250 টাকা করে পার হেড, 4 জন মিনিমাম হলে তবেই বোট ছাড়বে। চলুন যাই। আমাদের ড্রাইভার বোট স্টার্টিং পয়েন্ট পর্যন্ত গাড়ি নিয়ে যায়নি, কিন্তু আপনারা আপনাদের ড্রাইভারকে অবশ্যই করে বলবেন সেই জায়গা পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার জন্য। বোটিং পয়েন্ট পর্যন্ত কিন্তু গাড়ি যায়, বেশ বড় গাড়িও ঢুকে যায়, বড় বড় ট্রাকও কিন্তু সেখানে ঢোকে। তাই ড্রাইভারদের কথা শুনবেন না, তাদেরকে আগে থেকে কথা বলে নেবেন এবং গাড়ি নিয়েই পৌঁছাবেন এই জায়গায়। এরপর পাহাড় পেরিয়ে এগিয়ে চলুন আমাদের আজকের পরবর্তী গন্তব্য, এবং একদম আনকমন একটি জায়গা, সেটা হলো ইয়ারাদা বিচ। এই জায়গায় গেলে দেখবেন তালগাছের সারির মধ্যে থেকে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। গাড়ি পার্কিংয়ের দারুণ জায়গাও রয়েছে, কোনো অসুবিধা নেই। এই জায়গায় দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে দারুণ লাগবে। আপনারা চাইলে এখানে স্নানও করে নিতে পারেন, এখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থা সমস্ত কিছুই আছে। এবং ডান দিকে রয়েছে ডলফিন নোস, কারণ পাহাড়টা দেখতে অনেকটা ডলফিনের নাকের মতো, তাই জায়গার নাম ডলফিন নোস। এখানে বহু মানুষ স্নান করেন, বিশেষ করে লোকাল মানুষজন এবং ফরেনাররা। কিন্তু পর্যটক এখানে নেই বললেই চলে। আমরা কয়েকজন মাত্র এখানে গিয়েছিলাম। জায়গাটা আমার দুর্দান্ত লাগে, তাই আমি এটা দ্বিতীয়বার এখানে গেলাম। আপনারা অবশ্যই ভাইজ্যাক গেলে এখানে ঘুরবেন। আর এখানে রয়েছে গভর্নমেন্টেরই একটি রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট। সেখানে আপনারা কিন্তু বেশ ভালো মানের খাবার দাবার পেয়ে যাবেন, আর দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সে বসে এই খাবারটাকে এনজয় করতে পারবেন। আমরা এই দিনই এখান থেকে ঘুরে আমরা ব্যাক করেছিলাম, আমাদের ট্রেন ছিল
আপনারা যদি চান এই দিনটা ঘুরে ভাইজ্যাগে সন্ধেবেলা রামকৃষ্ণ বিচে কাটিয়ে পরের দিন ট্রেন ধরে বেরিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আরও একটা দিন এক্সট্রা চলে যাবে আপনাদের। তাই আমরা বাজেট ট্রিপ করেছিলাম বলে এই দিন এখান থেকে ঘুরে তারপর আমরা চলে গিয়েছিলাম পরবর্তী জায়গা, সেটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউস ঘুরে এই দেখুন লাইট হাউসের এই টিকিটের রেট, হাঁটতে হাঁটতে একটুখানি ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন লাইট হাউস, ছোট্ট একটি লাইট হাউস। এবং লাইট হাউসের মাথার ওপরে ওঠার পর সেখান থেকে বঙ্গোপসাগরের কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। নীল জল চারিদিকটা ঘিরে রেখেছে, আর এই লাইট হাউসের উপর থেকে বাঁদিকের পোর্ট এরিয়াটা দেখতে দারুণ লাগে। সেখান থেকে একের পর এক জাহাজ সমুদ্রের জন্য বেরিয়ে পড়ছে, সেটাও বেশ চাক্ষুষ করলাম, দুর্দান্ত লাগলো। আপনারা চাইলে লাইট হাউস ঘুরে সেই দিন সন্ধ্যের কোনো ট্রেন ধরে চলে যেতে পারেন কলকাতায়। সমস্ত ট্রেনের ভাড়া কিন্তু মোটামুটিভাবে 10-20 টাকা ওঠানামা করে, এছাড়া বেশি বাড়বেও না কমবেও না। আর এই হলো টোটাল ট্রেনের লিস্ট। এর মধ্যে থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন আপনাদের গন্তব্যে অর্থাৎ কলকাতায়। এবার আসুন টোটাল ভাইজ্যাগ, আরাকু আর জগদলপুর তিনটে ঘুরতে আপনাদের টোটাল কত খরচা হবে সেইটা নিয়ে একটু আলোচনা করে নিই। কলকাতা থেকে ভাইজ্যাগ যদি স্লিপার কোচে যান খরচা পড়বে 475 টাকা। সেখান থেকে যদি কিরান্ডুল এক্সপ্রেসে করে আপনারা জগদলপুর যান টিকিট ভাড়া পড়বে স্লিপারের 145 টাকা। জগদলপুর থেকে আরাকু আসতে টিকিট ভাড়া পড়বে 105 টাকা এবং আরাকু থেকে ভাইজ্যাগ আসতে 100 টাকা ট্রেন ভাড়া এবং ভাইজ্যাগ থেকে কলকাতা ফেরার জন্য আবার 475 টাকা, অর্থাৎ টোটাল 1300 টাকা পার হেড টিকিট খরচা আছে। এরপর আছে হোটেল, 800 টাকা করে নন এসি রুম যদি 6 দিন থাকেন সেক্ষেত্রে আপনাদের খরচা হচ্ছে 4800 টাকা করে এবং প্রত্যেক রুমে 3 জন করে থাকতে পারবেন, সেক্ষেত্রে 1600 টাকা পার হেড। আর গাড়ি ভাড়া ভাইজ্যাগে 2 দিন সাইট সিনের জন্য পড়বে 8,000 টাকা। একটা গাড়িতে 6 জন করে যেতে পারবেন, 6 জনের ভাড়া পড়বে 1333 টাকা করে। জগদলপুর সাইট সিনের গাড়ি ভাড়া পড়বে 3000 টাকা, 6 জন যেতে পারবেন, পার হেড পড়বে 500 টাকা করে। আরাকুতেও সাইট সিনের জন্য খরচা 3000 টাকা, 6 জন যেতে পারবেন, সেক্ষেত্রে খরচা 500 টাকা এবং টোটাল এই ট্রিপে অটো ভাড়া পড়বে প্রায় 900 টাকা, 6 জনের শেয়ার করলে আসবে 150 টাকা করে, অর্থাৎ টোটাল ট্যুরে গাড়ি ভাড়া পড়ছে 2483 টাকা করে পার হেড। এছাড়া খাওয়া দাওয়া পার ডে পার হেড 500 টাকা করে হলে এনাফ। 7 দিন সেক্ষেত্রে 3500 টাকা করে পার হেড পড়ছে, অর্থাৎ টোটাল এই ট্যুরের আপনাদের কস্ট আসছে 8883 টাকা। এছাড়া আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে খরচা কিন্তু আরও বাড়বে। একদম রিজনেবল খরচায় যদি আপনারা ঘুরতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন 9000 টাকার মধ্যে আপনারা এই 3টে জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন। আশা করছি আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। যদি এরপরেও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে সেটাও জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামেতে গিয়েও ফলো করতে পারেন, আমি আইডিটা দিয়ে রাখলাম, যান ফলো করুন, ওখানে সমস্ত রিসেন্ট আপডেটগুলো আমি দিয়ে থাকি। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।